আমার সব থেকে ভালো লাগলো রুদ্রর ওই উপমাটা পাতা শুকিয়ে দেওয়ার। আচ্ছা, এই কাদের পাতা শুকিয়ে দেওয়া হতো? যারা বিরুদ্ধস্বর, সেই বিরুদ্ধস্বরকে সবক শেখানো হতো। এবং মনে রাখতে হবে, যে দুজন মহান মানুষের নাম রুদ্র বললেন, সত্যজিৎ রায় এবং মৃণাল সেন, তাদের ছবিগুলো কিন্তু শুধু সময়ের আয়না নয়, সেখানে সেই সময়কার বেকারত্ব, সামাজিক অবক্ষয় এবং রাজনৈতিক স্খলন পাশাপাশি উঠে এসেছিল। সেই অবকাশ, সেই সহিষ্ণুতা এবং সেই খোলা হাওয়া কি বিজেপি আনতে পারবে? সব থেকে বড় প্রশ্ন এটা। ও সাবানের উপমা দিল, সাবানের কথা বললো, চমৎকার, কিন্তু সাবানে তো বিশেষ কাজ হয় না, বিশেষ কাজ হয় বড় বড় ওয়াশিং মেশিনে। আমার তো মনে হয় এই মুহূর্তে বিজয়ী বিজেপির সব থেকে বড় চ্যালেঞ্জ হলো যে ভালো তৃণমূল আর আরও তৃণমূলকে নব্য বিজেপি হওয়া থেকে আটকানো। সে কাজ কোন দিকে এগোয় আমরা দেখব। তবে হ্যাঁ, ও পরিকল্পিত অপরাধের কথা বললো অপরাধ নয়, পরিকল্পিত অপরাধ। আমি আরেকটা শব্দ ব্যবহার করি, সেটা আমাদের খুব চেনা শব্দ, সংগঠিত অপরাধ। সেই সংগঠিত অপরাধের কথা বলতেই আমার সামনে যে মানুষগুলো বসে আছেন তাদের এক একজনের কাছে আসতে হবে। দেখুন, আজও সন্ধে নামলে বোধহয় কামদুনির রাস্তায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কেন? 2013 সালের 7ই জুন, আজ থেকে 13 বছর আগে, কামদুনির পাঁচিল ঘেরা একটা ফাঁকা জমিতে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার সঠিক বিচার কিন্তু আজও হয়নি। সিআইডি এমন তদন্ত চালিয়েছিল যে কামদুনি মামলায় তথ্য প্রমাণের অভাবে কলকাতা হাইকোর্টে নিম্ন আদালতে যাবজ্জীবনের শাস্তি পাওয়া তিনজন খালাস হয়ে যায়। ফাঁসির সাজা পাওয়া দুজনের শাস্তি পাল্টে যায় যাবজ্জীবনে। এমনকি নিম্ন আদালতে ফাঁসির সাজা পাওয়া একজন কলকাতা হাইকোর্টে বেকসুর খালাস হয়ে যায়। তৃণমূল সরকার এই মামলায় 14 বার, 10 বছরে 14 বার সরকারি আইনজীবী বদল করে মামলাটাকে ইচ্ছাকৃতভাবে আরও দুর্বল করেছে বলে অভিযোগ ওঠে। এখন কামদুনির পরিবার, এই টুম্পার মৌসুমীরা বসে আছে, তারা চাইছে যে আরজি করের মতোই এই সরকার নতুন করে খুলুক কামদুনি ফাইলস। আমি এই প্রত্যাশার কথায় বিস্তারিত জেনে নেব প্রথমে টুম্পা কয়ালের কাছ থেকে, যে কামদুনির ওই নিহত তরুণীর একেবারে ছোট্টবেলাকার বন্ধু এবং সহপাঠীও বটে। টুম্পা। দেখুন সুমনদা, সেই 13 বছর আগের কথা বলতে গেলে আমাদের সেই পুরানো স্মৃতি সত্যিই মনে পড়ে। কারণ যাকে হারিয়েছি তাকে তো আর ফিরে পাবো না। তার বিচারের দাবির জন্য দীর্ঘ 13 বছর ধরে লড়াই করছি। এবং যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিভাবে টর্চার করেছে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ দেখেছেন। এবং শুধু টর্চার বলে না, আজকে যদি আমরা মেয়ে না হতাম, কবেই হয়তো খুন হয়ে যেতাম, যেটা আমরা এখন বুঝতে পারছি। কারণ এই সরকার কখনো চাননি যে রাজ্যের নারীরা বিচার পাক। এবং আমি সত্যি কথা বলতে, যখন এই ঘটনাটা দেখেছিলাম তখন আমার সবে বিয়ে হয়েছে, আমি অনেকবার মিডিয়ার মাধ্যমে বলেছি। এবং আমি যখন ঘটনাটা দেখি তখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম এবং আমার মাত্র 9 মাস হয়েছিল, বিয়ে হয়েছিল। এবং আমি ভাবতে পারিনি যে আমি যার সঙ্গে বড় হয়েছি, যার সঙ্গে খেলাধুলো করেছি, যার সঙ্গে টিউশনি করেছি, তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে। এবং যে ঘটনাটা আমি শুনেছিলাম তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিলো। এবং আমি তখন ভেবেছিলাম যে না, আমার ওখানে যাওয়া উচিত। গেছিলাম, দৌড়ে চলে গেছিলাম, গিয়ে দেখেছিলাম গ্রামের প্রত্যেকটা বাড়িতে হাঁড়ি জ্বলতো না, তারা রান্না খাওয়া পর্যন্ত করছে না সুবিচারের দাবিতে। তারা দোকান থেকে শুকনো মুড়ি, টোস্ট খেয়ে দিন কাটাচ্ছে আর আন্দোলন করছে যাতে কামদুনির মেয়েটা বিচার পাক। কারণ আমরা ছোটোবেলা থেকে দেখেছি কামদুনি অনেক টর্চার হয়েছে। কারণ 60 বছরের একটা বৃদ্ধ ঠাকুমা, তার সঙ্গেও রেপ হয়েছিল এবং যে মূল আসামি আনসার আলী, সেই কিন্তু রেপটা করেছিল। হয়তো সেই সময় ক্যামেরার সামনে আসেনি বিষয়টা, কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি এটা। এবং আমি আমাদের কামদুনির মা বোনেদের সঙ্গে সামিল হয়ে গেছিলাম এবং প্রতিবাদ করতে শুরু করেছিলাম। প্রত্যেকেই চেয়েছিলাম যে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি তো যেহেতু মহিলা ছিলেন, আমাদের গ্রামে যাক। উনি গেছিলেন, আমরা একটা আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে ওনার কাছে গেছিলাম দাবি করতে। কিন্তু উনি কি করেছিলেন, উনি আমার পোশাক আশাক দেখে বুঝে গেছিলেন আমি মাওবাদী। কারণ আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। একটা নাইটি, একটা টাওয়াল, এই আমাদের অনেক আমাদের কাছে। সেই দিনে আমি একটা টাওয়াল এবং একটা নাইটি পরেছিলাম। 2 কিলোমিটার রাস্তা দৌড়েছিলাম আর বলতে বলতে যাচ্ছি, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান। পায়ের চটিটা একটা সময় ছিঁড়ে গেছিলো, খালি পায়ে দৌড়েছি, কিন্তু উনি কোনো কথা শোনেননি। তারপরে উনি
যখন আমি কথা বলতে গেলাম উনি বললেন আমি নাকি মাওবাদী। আমার পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে যে আমি মাওবাদী। সেখান থেকে আমাদের সংগ্রাম শুরু এবং লড়াই শুরু। আমাদের পরিবারের উপরে মিথ্যা মামলা এবং আমার বাবার উপরে মিথ্যা মামলা, কত রকমভাবে টর্চার শুরু হয়েছে। কখনো খাজনার টাকা বন্ধ করে দেয়া, কখনো রেশন বন্ধ করে দেয়া, কখন রাতে ঘুমাতে পারতাম না বাড়িতে, পাশের বাড়ি জেঠিমাদের বাড়িতে গিয়ে ঘুমাতে হতো। কারণ আমার বাবার টালির ছাউনি একটা ঘর ছিল এবং রাতের পর রাত সেই ঘরের সামনে এসে বোম মারা, সেই দৃশ্য তো আজও মনে পড়ে। তখন আমরা জেঠিমাদের বাড়িতে গিয়ে ঘুমাতাম। তারপরে আপনারা জানেন 2024 কীভাবে আমার স্বামীর উপরে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা হয়। ভগবানের অসীম কৃপার জোরে আজকে তিনি ভালো আছেন। কারণ আমরা দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কামদুনি নিয়ে রাজনীতিই করে গেছেন। উনি কখনো চাননি যে কামদুনি বিচার হোক। কারণ উনি যদি চাইতেন, উনি যে সময় গেছিলেন উনি বলে এসেছিলেন 15 দিনের মাথায় চার্জশিট, 1 মাসের মাথায় সাজা ঘোষণা হবে। সেখানে আমরা 2016 সালে একটা বিচার পেয়েছিলাম, 3 জনের যাবজ্জীবন এবং 3 জনের ফাঁসি। কিন্তু পরবর্তী সময় দেখলাম 10 বছর পর মহামান্য আদালত হাইকোর্টে গিয়ে সেগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। কারণ যে সময় সিআইডি তদন্ত করেছিল এবং সেই সময় সিআইডি কিন্তু একটা ছবি তুলেছিল, সেই ছবি কিন্তু হাইকোর্টের কাছে পেশ করা হয়নি এবং তদন্ত চলাকালীনই 55 জনের সাক্ষী নেওয়া হয়েছিল, কিন্তু হাইকোর্টের কাছে মাত্র 22 জন সাক্ষীর দেওয়া হয়েছিল, সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছিল। এবং যিনি মূল সাক্ষী ছিলেন বিমল ঘোষ, তাকে কিভাবে হত্যা করা হয়েছিল আমরা দেখেছি। এই পুলিশ মন্ত্রী তিনি পুলিশ দ্বারায় তাকে লাঠিচার্জ করে তার জীবন হারাতে হয়েছিল পুলিশের লাঠিচার্জে। সেই ক্ষেত্রে তার একটা ভিডিও করেছিলেন এই সিআইডি, সেই ভিডিও পর্যন্ত হাইকোর্টের কাছে পেশ করা হয়নি। এবং আমরা দেখেছি তার বডির সঙ্গে যে পোস্টমর্টম রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট হাইকোর্টে জমা করা হয়েছিল তার সঙ্গে কিন্তু ম্যাচ খায়নি। কারণ যিনি আমাদের জজ ছিলেন হাইকোর্টে, জয়মাল্য বাগচি, উনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যখন রায় ঘোষণা করেন যে সিআইডির গাফিলতির জন্য যারা দোষী তাদেরকে বেকসুর খালাস করতে হচ্ছে এবং যাদের ফাঁসামির আসামি তাদেরকে সাজা কমিয়ে আমৃত্যু কারাবাস দেয়া হলো। এই সরকারের কাছে কি চাইছো তোমরা? দেখুন, এই সরকারের কাছে একটাই আমার আবেদন যে কামদুনি সুবিচার পাক। কারণ 2023-এ যে সময় হাইকোর্ট থেকে আমরা নিরাশ হয়ে ফিরেছিলাম, এই সরকার বর্তমানে যিনি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, সেই সময় কিন্তু তার 2টি হাত আমাদের উপরে বাইরে দিয়েছিলেন, আর তানার হাতটা ধরেই আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটা করেছি। সেই জন্য তার কাছে আমার একটাই অনুরোধ, কামদুনির পরিবার বিচার পাক এবং আমরাও তার সাথে সাথে বিচার পাই। কারণ অনেক দীর্ঘ 13 বছর ধরে অত্যাচারিত হয়েছি, আর অত্যাচারিত হতে চায় না সুমনদা। কারণ আমরা দেখেছি যে প্রতিবাদী কণ্ঠস্বরকে কিভাবে রোধ করার চেষ্টা করা হয়, প্রতিবাদ করলে তাকে কিভাবে খুনের হুমকি পেতে হয়, এগুলো আমরা পেয়েছি। তাই আবারও বলছি, আমাদের এখন বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী তার কাছে আমার একটাই অনুরোধ, কামদুনির মামলার দিকে সারা পশ্চিমবাংলার মানুষ তাকিয়েছে, কামদুনির মামলা সঠিক হোক এবং মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হোক যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কামদুনির মামলা নিয়ে কি করেছেন। বেশ, ধন্যবাদ টুম্পা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।